আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি মুক্তা জীবনের ডেইরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা রাখি আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। একটা সংসারের আসল সুখ কি শুধু ধন সম্পত্তিই হয়? স্বামী স্ত্রীর ভালোবাসা, বিশ্বাস আর একে অপরের পাশে থাকার মধ্যেই। দুজনের সম্পর্ক যদি মজবুত থাকে, তাহলে অভাব, অনটন আর কষ্ট অনেক সময় সহজ হয়ে যায়। কারণ যেখানে ভালোবাসা, বোঝাপড়া থাকে, সেখানে ছোট ছোট জিনিসেও কিন্তু শান্তি খুঁজে পাওয়া যায়। একটু সুন্দর সম্পর্কই পারে সাধারণ জীবনকেও পরিপূর্ণ করে তুলতে। কথায় আছে, অভাবে নাকি ভালোবাসা জানালা দিয়ে পালায়। কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো অভাবের কাছে হার মানে না, বরং কঠিন সময়ে বোঝা যায় কে কার পাশে আছে। দুজন মানুষ যদি একে অপরকে বিশ্বাস করে, সম্মান করে আর হাত ধরে চলতে পারে, তাহলে অভাবও তাদের সম্পর্কে দুর্বল করতে পারে না। কারণ ভালোবাসা শুধু সুখের সময়ের জন্য নয়, কষ্টের মধ্যেও কিন্তু পাশে থাকার নাম ভালোবাসা। প্রতিদিনের মতোই বাজার গোছানো নিয়ে ভিডিওটা শুরু করেছি। সকালবেলা নাস্তা করেছিলাম। মোস্তাকিম বলছিল আলু ভাজি দিয়ে রুটি খেতে ইচ্ছে করছে। যদিও সবসময় পরোটা, চা তৈরি করি, একদম শর্টকাট নাস্তা, তবে আজকে আলু ভাজি করেছিলাম, সেই সাথে চা আর শুকনো রুটি। আর মোস্তাকিমকে ড্রাগন ফল কেটে দিয়েছিলাম, যদিও মোস্তাকিম ড্রাগন ফল একদমই খায় না। তারপরে যে সংসারের কাজকর্ম শুরু করলাম। এখানে অনেকগুলো কাঁচামরিচ আনা হয়েছিল। এখন আমরা মা মেয়ে দুইজনে মিলে কাঁচামরিচের বোটাগুলো ছাড়াবো। বাহিরে প্রচুর বাতাস, আর আমি যেহেতু দক্ষিণ পাশে থাকি, আলহামদুলিল্লাহ আমার বাসায় বাতাসের কোনো অভাব নাই। আমি সব সময় বাচ্চারা স্কুল থেকে বাসায় আসার আগেই ঘরের সমস্ত কাজ গুছিয়ে রান্না বাড়া করে রাখার চেষ্টা করি। বাচ্চারা বাসায় না থাকলে একা একা কাজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে। তখন ঘর একদম ঝকঝকে চকচকে করে রান্না করতে যেতে পারি, আর রান্না করে এসে দেখি ঘর সেই অবস্থায় আছে আমি যেভাবে রেখে গিয়েছিলাম। কিন্তু যখন বাচ্চারা বাসায় থাকে, তখন ঘরটর গুছিয়ে যখন রান্নাঘরে যাই, রান্না শেষ করে যখন ঘরে ফিরে আসি, তখন সেই এলোমেলোই থাকে। তখন কিন্তু একটা বিরক্তি চলে আসে, একটা খারাপ লাগা কাজ করে যে এই কাজগুলো আমি একবার করেছি, আবারও করতে হবে। তো সবসময় চেষ্টা করি যে বাচ্চারা যখন থাকে না, 2-3 ঘন্টার মধ্যে সংসারের কাজগুলো গুছাতে। আর একটু পরিকল্পনা করে কাজ করতে হয়, একসাথে সব কাজ করি না, কারণ একসাথে সব কাজ করতে গেলে খুব বেশি কষ্ট হয়ে যায়। ঘর গুছিয়ে ঘরের সমস্ত কাজ করে একদম মোছামাছি শেষ করে চলে যাই রান্নাঘরে। তারপর রান্নার প্রস্তুতি শুরু করি। রান্নার প্রস্তুতি নিয়ে রান্না বসিয়ে দিয়ে বাকি কাজকর্মগুলো থাকে, রান্নার পাশাপাশি সবসময় করার চেষ্টা করি। এতে দেখা যায় কি আমার সময়টাও বাঁচে, আর সংসারের কাজগুলোও কিন্তু অল্প সময়ের মধ্যে করে নেওয়া যায়। আমি সবসময় একটা টার্গেটে কাজ করি, 2-3 ঘন্টার একটা টার্গেট নিই। এই সময়টার মধ্যেই সংসারের সমস্ত কাজ করে ফেলার চেষ্টা করি। যেহেতু ইউটিউবে কাজ করি, ফেসবুকে কাজ করি, আমার একটু সময় মেনটেন করে চলতে হয়। একটু সময়ের মধ্যে সব কাজ সেরে যাতে আমি ইউটিউবে সময় দিতে পারি, ফেসবুকে সময় দিতে পারি। তো যাই হোক, এখানে কিন্তু আমি মশলার জারটা রিফিল করলাম। এখানে কিছু কিছু মশলা শেষ হয়ে গিয়েছিল, সেগুলো রিফিল করে একদম সুন্দর করে রেখে দিলাম। যেহেতু ঘর ঝাড়ু দেব, ঘর ঝাড়ু দেওয়ার আগে চলে আসলাম বারান্দায়। বারান্দার গাছগুলো আজকে একটু সুন্দর করে রাখবো গুছিয়ে, তারপর পুরো বারান্দাটা ঝেড়ে নেব। যেহেতু রান্নাঘরের সাথেই আমার বারান্দাটা, রান্নাঘরের জানালা দিয়ে কিন্তু অনেক বেশি তেল চিটচিটে হয়ে যায়। তো এদিকে আসে, এই জন্য এই জায়গাটা খুব বেশি ময়লা হয়ে যায়। তো কয়েকদিন পর পরই পরিষ্কার করতে হয়। আমি চেষ্টা করি সব সময় ঘর মোছার আগে বারান্দাটা খুব সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে তারপর ঘর মুছতে। তাহলে দেখা যায় কি এই কাজটা করার পর অনেক বেশি শান্তি লাগে। গত ভিডিওতে একজন আপু কমেন্টস করেছিলেন
খরচ বাঁচিয়ে হবেটা কি? শখের সময় যদি টাকার জন্য কিছু মনের মতো না কিনতে পারি, কোথাও ঘোরাঘুরি না করে ঘরের কোণে বসে থাকা লাভ কি? এত টাকা সেভ করে কিপটেমি করে চললে লাভ কি? এত কিছু স্যাক্রিফাইস করে নিজের আত্মাকে আনন্দ দেওয়া থেকে বঞ্চিত করা হবে? খুব বড় একটা কমেন্টস করেছিলেন। যাই হোক, আমি আপুর কথা একমত। আমি বিশ্বাস করি যে টাকা জমিয়ে লাভ কি যদি শখের বয়সে শখটা পূরণ নাই করতে পারি। আসলে আপনার কথাটা একদম ভুলও না। জীবন টাকা জমিয়ে রাখার জন্য না, নিজের ছোট ছোট শখ আর আনন্দের জন্যও। তবে সঞ্চয় করাকে আমি কিপটেমি মনে করি না। আজ সব ইচ্ছা পূরণ করতে গিয়ে যদি আগামীকালের প্রয়োজনের সময় কারো কাছে হাত পাততে হয়, সেই আনন্দটা তখন কিন্তু আর আনন্দ থাকে না। আমার মনে হয় জীবনের সঞ্চয়ও থাকবে, শখও থাকবে, ঘোরাঘুরিও থাকবে। নিজের সামর্থ্য অনুযায়ী আজকে বাঁচতে হবে, আবার ভবিষ্যতের কথাও ভাবতে হবে। কারণ ভবিষ্যতের কথা কিন্তু কেউ জানে না। তাই সব কিছু ভবিষ্যতের জন্য রেখে দেওয়াও ঠিক না, আবার ভবিষ্যৎ ভুলে গিয়ে সব কিছু আজই শেষ করে ফেলাও বুদ্ধিমানের কাজ না। জীবনটা আসলে একটা ভারসাম্যর নাম। কিছু টাকা জমাবো, কিছু নিজের জন্য খরচ করব, প্রিয় মানুষদের নিয়ে ঘুরবো, ছোট ছোট আনন্দ উপভোগ করব, শখের বয়স শখ করব, আবার ভবিষ্যতের জন্য একটু নিরাপত্তা রেখে দিব। কারণ টাকা আমাদের জন্য, আর আমরা টাকার জন্য নই। আপনাদের কাছে কি মনে হয় যে আমার শখের বয়স শেষ, আমার কোনো শখ নাই, আমার ইচ্ছে হয় না কোথাও ঘুরতে যেতে? আমার কি শখ করে না নিজের সংসারটাকে পরিপাটি করে মনের মতো করে সাজিয়ে রাখতে? ইচ্ছে আমারও হয়, শখ আমারও আছে। আসলে শখের বয়স কখনো শেষ হয় না, শুধু কখনো কখনো পরিস্থিতির কারণে শখগুলোকে একটু পিছিয়ে রাখতে হয়। আমারও ইচ্ছে হয় নিজের মতো করে কিছু করতে, নিজের পছন্দগুলো পূরণ করতে, কিন্তু জীবনের দায়িত্ব আর বাস্তবতার কাছে অনেক সময় মানিয়ে নিতে হয়। তবুও মনের ছোট ছোট স্বপ্নগুলো বেঁচে থাকে। শখ শুধু পূরণ করার নাম না, শখ হলো মনের এক টুকরো আনন্দ। আর এই স্বপ্ন, শখ, ইচ্ছে আছে বলেই প্রতিনিয়ত বাঁচার স্বপ্ন দেখি। তো ভিউয়ার্স, এখানে কিছু ছোট মাছ আনা হয়েছিল। মাছগুলো কেটে পরিষ্কার করে বক্সে করে ফ্রিজে রেখে দিব। আজকে আর রান্না করব না। যদিও ছোট মাছটা তরতাজা রান্না করলে খেতে বেশ ভালো লাগে। আজকে দুপুরে শর্টকাট রান্না করব। মোস্তাকিমকে চিংড়ি মাছ ভুনা করে দিব। আর অনেক দিন ধরে আমার নিরামিষ খেতে ইচ্ছে করছে। আমার বারান্দায় কিছু পুঁই শাক হয়েছে, সেই পুঁই শাক দিয়ে নিরামিষ রান্না করব। আর একটা মাছের তরকারি করব, এটা রাতের জন্য। আপাতত দুপুরে চিংড়ি মাছ ভুনা করব। ঘরে যেহেতু কাজকর্ম করছি, তাই দুপুরের রান্নাটা সেভাবে করছি না। আর আমি বেশিরভাগ দুপুরের রান্নাটা তেমন করি না। দুপুরে যদি কোনো কিছু খাওয়ার মতো থাকে, চলার মতো থাকে, তাহলে দুপুরের রান্নাটা স্কিপ করি। বিকেলে অথবা সন্ধ্যার পরে রান্না করি। সংসারের কাজ কিন্তু এখনও শেষ হয় নাই। তো আগে রান্নাটা সেরে নিচ্ছে, যেহেতু মোস্তাকিমের ম্যাডাম চলে আসে বিকেলে। ও ম্যাডামের কাছে পড়ে আবার চলে যায় মক্তবে। তো বাচ্চাদের তো সেভাবে টাইম হয় না, তাই আগে আমি রান্নাটা করে রাখলাম। যদিও ছুটির দিনের ভিডিও ছিল। ছুটির দিন বলতে শনিবার আমার দুটো বাচ্চারই সকাল সকাল এক্সাম থাকে। ওরা এক্সাম দিয়ে তারপর বাসায় চলে এসেছিল, আর আসার পরে বাসায় নাস্তা করেছে। কিন্তু দুপুরের খাবারটা তো সময়ের মধ্যে দিতে হয়। দুপুরে যেহেতু মোস্তাকিমের ম্যাডাম 3টার মধ্যে বাসায় আসে, 4টার মধ্যে পড়া শেষ করে আবার মক্তবে চলে যায়, তাহলে তো বাচ্চাদের সময় হয় না, একটু তাড়াহুড়োই হয়ে যায়। এজন্য চেষ্টা করি সব সময় আমি একটু বেশি করে রান্না করে দুপুরের জন্য রেখে দিই। অন্তত মোস্তাকিমের ঝামেলাটা আমার পোহাতে না হয়, টেনশন করতে না হয় যে ও স্কুল থেকে এসে কি দিয়ে ভাত খাবে, বা আমার রান্নাটা আদৌ তাড়াতাড়ি শেষ করতে পারবো কি না। তো যাই হোক, চিংড়ি মাছটা কিন্তু খুব ভালো করে ভেজে নামিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। আমার ভিডিওতে কিন্তু আপনারা পেঁয়াজ আর আলু এগুলো রিফিল করতে দেখেন। তো সত্যি কথা বলতে আমি পেঁয়াজ আর তেল, এই দুইটা জিনিস আমি খুব বেশি খাই। যদিও স্বাস্থ্যের জন্য ভালো না, তারপরেও কি করব, আমি পেঁয়াজ আর তেল বেশি না হলে রান্নাটা যেমন করতে পারি না, ঠিক তেমনি খেতেও পারি না। এজন্য পেঁয়াজ আর তেলটা আমার বরাবরই খুব বেশি প্রয়োজন হয়, দ্রুত শেষ হয়ে যায়।
সবসময় দেখবেন ভিডিওতে একটু পেঁয়াজের ভুনাটাই বেশি থাকে, আর যদি আমি সবজি দিয়েও কোনো তরকারি রান্না করি সেখানেও পেঁয়াজের পরিমাণটা বেশি হয়। যাই হোক, চিংড়ি মাছ ভুনা কিন্তু প্রায় হয়ে এসেছে। এই সময়টা কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচটা পুরোপুরি সিদ্ধ হবে না, একটু কাঁচা টাইপের থাকবে। এই কাঁচামরিচটা কিন্তু ভেঙে ভাতের মধ্যে ডলা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। এখন কিছু জিরা গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তারপর চিংড়ি মাছটা নামিয়ে নেব। মুস্তাকিমকে ভাত দিয়ে আমি চলে যাব আমার ঘরের কাজে। সোহানাকে নিয়ে তেমন প্যারা নাই, সোহানা ওটা নিয়ে খেতেই পারে। শুধু মুস্তাকিমকে নিয়ে আমার অনেক বেশি প্যারা থাকে, আর ও একদমই খিদা সহ্য করতে পারে না। চিংড়ি মাছটা যে রান্না করছি সেই সময়টা ওর সহ্য হচ্ছে না, বারবার এসে দেখে যাচ্ছে যে আমার রান্না হয়েছে কিনা। তো যাই হোক, চিংড়ি মাছটা চুলা থেকে না নামাতেই মুস্তাকিমকে আগে ভাত দিয়ে নিলাম। তারপরে চিংড়ি মাছটা বাটিতে বেড়ে নিয়েছি। চিংড়ি মাছের কালারটা খুবই সুন্দর এসেছে, তবে খেতে মোটামুটি লেগেছে, অতটা মজা না। যাই হোক, এখানে যেহেতু নিরামিষ রান্না করব রাতে, তাই এখনই আমি এগুলো কেটে গুছিয়ে রাখবো। ফ্রিজে কিছু সবজি ছিল, অল্প অল্প করে জমিয়েছিলাম নিরামিষ রান্না করার জন্য, সেগুলো নামিয়ে রেখেছি। তো রান্না শেষ করে আমি একটা ড্রাগন ফল কেটে নেব সোহানা আর আমি খাওয়ার জন্য। একটু বিরতি, এত কাজকর্ম করলাম, মাঝখানে তো নিজের জন্য একটু সময় বের করতেই হয়। আর বেশি কাজ করার পর আমার খুব বেশি একটা যে শরীর কাঁপে এরকম টাইপের হয় ক্ষুধা লাগলে। তো মাঝখানে কিছু খেতে হয়, হালকা কিছু খেলে, একটু পানি খেলে ভালো লাগে। ড্রাগন ফলটা আমার খুব বেশি পছন্দের, আমার খুবই ভালো লাগে। তাই এখানে 2টা ড্রাগন ফল কেটে নিলাম, সোহানা আমি খাবো, তারপরে সংসারের কাজকর্ম আবার শুরু করব। বারান্দায় কিছু পুঁইশাক হয়েছিল, পুঁইশাকগুলো কেটে আজকে নিরামিষে দিব। নিরামিষে যে কোনো একটা শাক দিলে খুব বেশি ভালো লাগে, সেই সাথে মুগ ডাল দিয়ে আমি নিরামিষ রান্না করি সব সময়। মুগ ডালের যে ফ্লেভার, স্মেলটা আমার খুব বেশি ভালো লাগে, আর নিরামিষে দেওয়ার পর নিরামিষের স্বাদটাই দ্বিগুণ হয়ে যায়। বলুন তো, এইরকম ছোট্ট একটা বারান্দার মধ্যে পুঁইশাক লাগিয়ে খাওয়াটা কি একটা সৌভাগ্যের ব্যাপার। তো পুঁইশাক খাওয়ার পর কিছু ডাঁটা পুঁতে রেখেছিলাম মাটিতে, সেখান থেকে আবার কিছু পুঁইশাক হয়েছে, যদিও বেশি না, তবে নিরামিষে দেওয়ার মতো। নিরামিষটার মধ্যে একদম পরিপূর্ণ হয়েছিল। নিজের হাতে লাগানো যে কোনো কিছুই, অল্প বা বেশি বা যে কোনো কিছুই হোক না কেন, খেতে কিন্তু ভীষণ ভালোই লাগে। তো আমি সবগুলো পাতা কেটে নিয়ে গেলাম, এখান থেকে আবার নতুন করে পাতা গজাবে, আবার এরকম কিছুর মধ্যে দিয়ে খেতে পারবো। ভালোই হয়েছিল, অনেকগুলো পুঁইশাকেই কিন্তু হয়েছিল, আর এত সুন্দর লাগছিল পুঁইশাকগুলো দেখতে, খুব বেশি সতেজ, তরতাজা আর নরম ছিল। সবগুলো সবজি কেটে তারপর গুছিয়ে রেখে দিলাম, শুধু রাতের বেলা রান্না করব। সব কিছু যদি কাটাকাটি রেডি থাকে তাহলে রান্না করতে কিন্তু বেশ একটা সময় লাগে না, আবার ভালোও লাগে। মাছ রান্না করার জন্য বেগুন কেটে রেখেছি, আলু আর পেঁয়াজের খোসা ছাড়িয়ে রেখেছি, আর এদিকে সবজি সব কিছু কেটে রেডি করে রেখেছি। এখন আপাতত হাতে তেমন একটা কাজ ছিল না, তাই ভাবলাম এই সুযোগে রুমটা গুছিয়ে নিই। রুমের চাদরটা যখন পাল্টানো হয় তখন কিন্তু দেখতে বেশ ভালো লাগে, আর একটা রুমের পরিবর্তন তখনই আসে যখন খাটে টান টান একটা চাদর বিছানো থাকে, হোক সেটা পুরনো কিংবা নতুন, তবে পরিষ্কার একটা চাদর যদি টান টান করে বিছানো থাকে তখন কিন্তু ঘরের লুকটা এমনিতেই চেঞ্জ হয়ে যায়।
আর ঘরের লুক চেঞ্জ করতে শুধু বিছানার চাদরটাই যথেষ্ট, আর কোনো কিছুর প্রয়োজন নেই। বিছানার চাদরটা টান টান করে বিছানোর পর ঘরটা একটু পরিপাটি করে গুছিয়ে নেবেন, দেখবেন আপনার ঘরটা খুব সুন্দর লাগছে, একটা নতুন নতুন লুক চলে এসেছে। যাই হোক, বিছানার চাদরটা পাল্টানোর পর ঝেড়ে মুছে একদম টান টান করে নিচ্ছি। সোহানার রুমে আমাদের সারাদিনে তেমন একটা থাকা হয় না। সোহানা তো সকাল থেকে একদম 3টা পর্যন্ত স্কুলে থাকে, তারপর আসার পর খাওয়া দাওয়া করে, এরপরে চলে যায় কোচিংয়ে। সেখান থেকে আসে 6টা বাজে। সন্ধ্যার পরে একটু হালকা পাতলা নাস্তা করে, তারপর আবার পড়তে বসে 9টা-10টা পর্যন্ত আবার পড়ে। শুধু রাতে ঘুমায় ও, সেভাবে এই রুমে থাকা হয় না, আমাদের কারোই থাকা হয় না। তো যাই হোক, বিছানার চাদরটা পাল্টে নিলাম। টেবিলটা একদম ধুলো পড়েছে দেখেন, প্রতিদিন পরিষ্কার করা হয়, মোছা হয়, তারপরও বাতাসের সাথে এত পরিমাণ ধুলা আসে। 2 থেকে 3 ঘন্টার মধ্যে সংসারের কাজ করা আসলে কোনো ব্যাপারই না। আপনার শুধু সঠিক পরিকল্পনা থাকতে হবে, কোন কাজের পরে কোন কাজটা করবেন, কোন কাজের সাথে কোন কাজটা করবেন, তাহলেই কিন্তু আপনার কাজটা সম্পূর্ণ হবে। আপনি যদি একটা কাজ ছেড়ে আরেকটা কাজ করতে যান, কোনো কাজটাই কিন্তু আপনার সঠিকভাবে হলো না, 2টাই অধুরা থেকে গেল। তখন দেখা যাবে আপনার একটা মানে এলোমেলো মনে হবে যে কোন কাজটা রেখে কোনটা করব, ওইটাও পড়ে রইলো, এটাও পড়ে রইলো। তখন নিজের কাছে একটা পাগল পাগল মনে হবে। তাই সবসময় চেষ্টা করবেন একটা কাজ পরিপূর্ণ শেষ করে আরেকটা কাজ করার। আমরা রান্না বসে অনেক কাজ করতে পারি, সেটা সব করা যায় স্বাভাবিক, কিন্তু ঘর গোছাতে গেলে আরেকটা কাজ কিন্তু করা যায় না, বা কাপড় ধুইতে গেলে ওইটা করে না আসা পর্যন্ত আরেকটা করা যায় না। যাই হোক, আমার সংসারের সমস্ত কাজ শেষ। তো রুমটাও একদম গোছানো পরিপাটি, সেই সাথে মনটাও কিন্তু পরিপাটি হয়ে গেল, কারণ এখন স্বস্তিতে নিঃশ্বাস ফেলানো যাবে। কারণ ঘর সংসার পরিপাটি মানে নিজের মনটাও পরিপাটি। পুরো ঘরটা গোছানোর পর এমনিতে অনেক বেশি শান্তি লাগে, তখন সব দিকেই খুব বেশি চকচকে ঝকঝকে লাগে, দেখতেও ভালো লাগে। তো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়েছে। ধৈর্য নিয়ে কারা কারা আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখছেন জানি না। যারা ভালোবেসে এখন পর্যন্ত আমার ভিডিওর সাথেই আছেন, সবার প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ এবং ভালোবাসা। তো সন্ধ্যার পরে কিন্তু এই যে রান্না হয়েছে নিরামিষ আর হচ্ছে মাছের তরকারি। ভিডিও শেষ প্রান্তে এসে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কথায় যদি কোনো ভুল থাকে আপনারা আমাকে ক্ষমা করবেন। সেই সাথে আজকের ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।